আজকে আমাদের এবিটি এর আমরা কিছু ভূগোলের সলভ করব, দেখবো কতটা যেতে পারছি আমরা। তো প্রথম স্কুলে চলে যাই। প্রথম স্কুলে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে কিছু কোশ্চেন আছে। উপদ্বীপীয় ভারত, ইউরোপ, এশিয়া মহাদেশের উত্তর দিকে সঞ্চরণের জন্য কোন বল দায়ী? আমরা প্রত্যেকে জানি বৈষম্যমূলক অভিকর্ষ বল, কারণ জোয়ারি বলের জন্য পশ্চিম দিকে গেছিল, কিন্তু ইউরোপীয় ভারত, এশিয়া এরা এরা উত্তর এবং পূর্ব দিকেই মুখ করেছিল। আফ্রিকার পশ্চিমে সাহারা উপকূল মেক্সিকো উপসাগরের সঙ্গে জোড়া লেগে যায়, এই ঘটনাটাকে কি বলা হয়? ভূতাত্ত্বিক প্রমাণ, গঠনগত প্রমাণ, জীবাশ্মগত প্রমাণ। দেখ, এখানে আমাদের সবার ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে। ভূতাত্ত্বিক প্রমাণ, কিন্তু ভূতাত্ত্বিক প্রমাণের ক্ষেত্রে এক্ষেত্রে পাহাড় পর্বত আমরা বিশেষভাবে ফোকাস করি, যেমন হচ্ছে আন্দিজ, অ্যাপেলেশিয়া। কিন্তু গঠনগত দিক অর্থাৎ জিগসফিটের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ভাঙা বস্তুতে জোড়া লাগানো। অর্থাৎ এখানে অপশন হবে বি। যে উপযুগে প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়েছিল, কার্বনিফেরাস, পার্মিয়ান, জুরাসিক। আমাদের কনফিউশন হতে পারে কার্বনিফেরাস এবং জুরাসিকের মধ্যে, উত্তরটা হবে জুরাসিক। প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়েছিল জুরাসিক যুগে। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে ট্রু এবং ফলস, সত্য এবং মিথ্যা নির্বাচন করতে হবে। কি বলা হয়েছে? তাহলে এত দূর গেল কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান শক্তি হলো অভিকর্ষজ বল, একদম ঠিক। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত সাহায্যকারী উপাদান, ঠিক। কারণ পুঞ্জিত ক্ষয় হতে গেলে ভূপৃষ্ঠটা পিচ্ছিল হতে হবে, অর্থাৎ জলের প্রয়োজন হতে হবে, সেক্ষেত্রে বৃষ্টিপাত একদম স্যাটিসফাই করছে। ভূমির ঢাল পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কার্যকরী নয়, এই উত্তরটা কিন্তু ভুল হবে। অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের জন্য ঢাল কিন্তু আবশ্যক। অর্থাৎ এ ট্রু, বি ট্রু, সি ফলস। নিচে একটা চিত্র দেওয়া আছে যেখানে বলা হয়েছে রসে মোতানে ভূমিরূপটা তোকে দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে এটা কখনোই সম্ভব না, এক্ষেত্রে এটাও সম্ভব না। কিন্তু দেখ, ডিরেকশন দুটো আলাদা, অর্থাৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হচ্ছে, এটাও হবে না। কারণ এটা আমরা ওই তোর সার্কের ক্ষেত্রে দেখেছিলাম থ্রিজোল্ট থ্রিজোল্ট, তারপর ওভারওয়াল। এক্ষেত্রে দেখ একটা ভূমিরূপ দেওয়া হয়েছে যেখানে হিমবাহ এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এবং হিমবাহ প্রবাহের পথ হচ্ছে উৎপাটন প্রক্রিয়ার দ্বারা ক্ষয় করে। এবং রসমতানোর ক্ষেত্রে সি নম্বর অপশনটা স্যাটিসফাই করবে। পরবর্তী বিবৃতি ব্যাখ্যা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে শিলার প্রবেশিত ভৌমজলের সঞ্চয়ের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। পরবর্তী বলা হয়েছে চুনাপাথর বেশি, চুনাপাথরের প্রবেশতা বেশি হওয়ার কারণে চুনাপাথর গঠিত হচ্ছিল, ভৌমজল অধিক কার্যকর। তাহলে সেক্ষেত্রে দুটোই কার্যকর হবে, কিন্তু ব্যাখ্যা বিবৃতিকে কখনোই বাস্তবায়িত করে না। পরবর্তী কোশ্চেন সি1 সি2 দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোরা ক্রস চেক করবি, দুটো অপশন পাবি, দুটো কোশ্চেন পাবি, যেটা হচ্ছে তোকে বলবে কি উত্তর হতে পারে। দেখ, আমি এখানে কুয়াশা, শিশির, মেঘ। মেঘের ক্ষেত্রে আমি জানি এটা নিম্ন বায়ুমণ্ডলে কখনোই সম্ভব নয়, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে দেখা যায়। অর্থাৎ মেঘের ক্ষেত্রে হবে 3-এর ডি। তাহলে 3-এর ডি অপশন দেখ একটাই আছে, বি। এক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বি বলে দেবো। আরেকটা চেক করে নি, শিশির। শিশির হচ্ছে গাছের পাতা, অর্থাৎ একের দুয়েরটা হবে এ। তাহলে আমার উত্তরটা একেবারে বি হয়ে যাচ্ছে। পরবর্তী বিবৃতির ক্ষেত্রে বলা হয়েছে পর্বতের অনুবার ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল, এবং কারণে বলা হচ্ছে অনুবার ঢালে বেশি বায়ু নিম্নমুখী হয় এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। এখানে যদি বলা হতো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু দুটোই ঠিক হতো। এক্ষেত্রে এ ঠিক আর ভুল। পরিচলন বৃষ্টিপাত হয় কোন মেঘ থেকে? প্রত্যেকে জানি কি বল, নিম্বাস মেঘ থেকে হয়। এবং পরিচলন বৃষ্টিপাতকে আরেকটা নামে ডাকা হয় পোলো ক্লক রেন জোন। সমুদ্র জলে লবণতা মেজার করা হয় পার থাউজেন্ডে, সহস্রাংশে, অর্থাৎ সি 1000। চুন জাতীয় সিন্ধু খর্দ, এখানে দুটো হয়, একটা চুন জাতীয়, একটা সিলিকা জাতীয়। তো সেক্ষেত্রে হচ্ছে টেরাপোড এবং গ্লোবিচাইনা, অর্থাৎ সি 1 এবং 3। মহিঢাল সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? এগুলো ভালো করে পড়বি, কোনটা ঠিক নয় কোনটা সঠিক। মহিঢাল সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? মহিঢাল অত্যন্ত মৃদুঢাল, একদম ভুল। মহিঢালের গড় বিস্তৃতি 75 কিলোমিটার, এটা ঠিক। মহিঢালের গভীরতা 200 থেকে 400 মিটার, না, ভুল। মহিঢালের, অর্থাৎ অপশন হবে বি। এখানে একটা ভেন ডায়াগ্রাম বলা হয়েছে যেখানে বলা হয়েছে জীবমণ্ডল, অবশ্যই জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে অবশ্যই বাস্তুতন্ত্র থাকবে। বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের মধ্যে একটা স্বভোজী থাকে, একটাকে বলা হয় পরভোজী। অর্থাৎ এক্ষেত্রে অপশন বি হচ্ছে স্যাটিসফাই করছে। এবার নিচে আমাকে এখানে একটা ক্রম বলা হয়েছে, যে ক্রমে বলা হয়েছে কোন ক্রমটা সঠিক হতে পারে। তৃণ, খরগোশ, খরগোশকে খায় বাজ পাখি, বাজ পাখিকে সাপ, অর্থাৎ বোল। তৃণ, সাপ, খরগোশ, বাজ পাখি, বোল। কারণ সাপ কখনোই তৃণ খেতে পারে না। তৃণ, খরগোশ, সাপ, বাজ পাখি, অবভিয়াসলি এটা ঠিক। কিন্তু পরেরটা দেখে নি, খরগোশ, তৃণ, বাজ, না, ভুল। অর্থাৎ অপশন সি। এখানে একটা সি1 সি2, অর্থাৎ বাম স্তম্ভ ডান স্তম্ভ বলা হয়েছে কেঁচো, কাক, তিমি, ডায়টাম, ফ্লোরা, ডেট্রিভোর, নোংরা থাকে। অর্থাৎ কাকের ক্ষেত্রে আমি জানি কাককে বলা হয় স্ক্যাভেঞ্জার। তাহলে দুয়েরটা হচ্ছে সি। দুয়ের সি দেখ 3টে অপশন আছে। সেক্ষেত্রে আমি পরেরটাই চলে যাই, তিমি। তিমি এক্ষেত্রে হচ্ছে ফনা, অর্থাৎ 3-এরটা হবে ডি, 3-এর ডি। তাহলে অপশন সিটা হচ্ছে আমার স্যাটিসফাই করছে। এক্ষেত্রে পরবর্তী কোশ্চেন, যদি এখানে কোনো কোশ্চেনে কারো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে বলবি স্যার এই কোশ্চেনটা ভুল আছে বা উত্তরটা ভুল বলছেন। কার্যকর জমি বিবেচনা করা হয় নিম্নলিখিত কোন ক্ষেত্রে? কার্যকর জমি মেনলি বিবেচনা করা হয় জনঘনত্বের ক্ষেত্রে, কার্যকর জমি আসবেই না। আসতে পারে হচ্ছে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে, আসতে পারে মানুষ জমি অনুপাত, কার্যকর জমির সঙ্গে একটি লিঙ্ক রয়েছে। পরবর্তী কোশ্চেন, জনসংখ্যা বৃদ্ধির হার মূলত
কাকে জনবিস্ফোরণকে ডিকটেট করে? less than 2% কখনোই সম্ভব না, 5% কখনোই সম্ভব না, greater than 5% না। কিন্তু জনবিস্ফোরণ বা জনসংখ্যা বৃদ্ধির হার এটা greater than 2%ই হবে। 2%-এর অধিক হলে তখন তাকে আমরা জনবিস্ফোরণকে ইন্ডিকেট করি। পরবর্তী ক্ষেত্রে বলছে, পরিব্রাজনের ক্ষেত্রে নিম্নের কোন অংশটি বিষয়গুলি আকর্ষণ শক্তি হিসেবে কাজ করে? মানে তোকে টানবে, পুশ, টানবে তোকে। জমির গুণমান অবনমন কখনোই সম্ভব না। রাজনৈতিক স্থিতিশীলতা কখনোই সম্ভব না। কর্মীর চাহিদা, প্রতিকূল জলবায়ু। হতে পারে 3, হতে পারে 4। 3, 4, 3, 4 আর নাই, তাহলে অপশন হয়ে যাবে সি। এক্ষেত্রে অপশনটা হবে সি। তীক্ষ্ণ শীর্ষ যুক্ত সমবাহু জনসংখ্যা পিরামিডের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা সঠিক নয়? মানে আমার একটা সমবাহু ত্রিভুজ আছে যার 3টে বাহু সমান, তীক্ষ্ণ শীর্ষ, মাথাটা হচ্ছে তীক্ষ্ণ। জনসংখ্যা পিরামিডে কোনটি সঠিক নয়? অধিক জন্মহার, অধিক মৃত্যুহার, উন্নত অর্থনীতির পরিচয়, শিশু জনসংখ্যা সর্বাধিক। হ্যাঁ, অবশ্যই শিশু জনসংখ্যা সর্বাধিক। এটি নাশপাতির মতো দেখতে হয়। প্রথমে 4 নম্বর ভুল, তাহলে 4 ভুল। সঠিক নয় বলেছে, তাহলে হচ্ছে 4 সঠিক নয়। সেক্ষেত্রে উত্তরটা সি হতে পারে। সি, 1 এবং 3। প্রজনন একটি জৈবিক নিয়ন্ত্রক। প্রজনন, দেখ যে কোনো দেশ, উন্নত বা উন্নয়নশীল যে কোনো দেশে দেখবি প্রত্যেকটা আহ, পরিবার পিছু জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়। যে কিভাবে নিয়ন্ত্রণ? কোনো পরিবারে একটা সন্তান, কোনো পরিবারে 5টা সন্তান। এক্ষেত্রে আমরা মানসিক অবস্থাটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আমি কটা শিশু জন্মগ্রহণ আহ করবে আমার পরিবারে, সেটা হচ্ছে মানসিক অবস্থায় অনেকটা ডিসাইড করে। পরবর্তী কোন জোড়াটা সঠিক? সঠিক রেল লাইন বরাবর, এটা হচ্ছে রৈখিক বসতি। সমতল ভূভাগ গোষ্ঠীবদ্ধ। মরুদ্যান বরাবর পিণ্ডাকৃতি না। পাহাড় পার্বত্য অঞ্চলে রৈখিক হচ্ছে সঠিক। আহ, উম, এক সেকেন্ড, সঠিক জোড়াটি নির্বাচন। মরুদ্যান বরাবর পিণ্ডাকৃতি বসতি একদম ঠিক আছে। রেল লাইন বরাবর রৈখিক। সমতল অর্থাৎ এক্ষেত্রে এই 3টে অপশন ভুল আছে, অর্থাৎ মরুদ্যান বরাবর পিণ্ডাকৃতি বসতি। কোশ্চেন গুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ কোশ্চেন গুলো কিন্তু একটু পাজল, এবং কোশ্চেনটা ভালো করে করবি। সঠিক জোড়াটি কোনটি নয়? আবারও বললাম, প্রশাসনিক স্তরে ক্ষুদ্রতম একক হলো মৌজা। এই মৌজা আঁকা হয় ক্যাডাস্ট্রাল, মৌজা বা ক্যাডাস্ট্রাল ম্যাপ বলা হয়। এক্ষেত্রে একটা স্কেল ব্যবহার করা হয়, যেখানে বলা হয় আহ আহ 1 মাইলে 16 ইঞ্চি। তোরা দেখে নিবি কোশ্চেন বা কমেন্ট বক্সে বলবি কত মৌজা মাপে স্কেল কত। আদমশুমারি অনুযায়ী পৌর বসতির মানদণ্ড কোনটাকে নির্ধারণ করা সঠিক নয়? এটা ঠিক আছে, অর্থাৎ 5,000 জনের বেশি হবে, 400 জনের বেশি হবে জনঘনত্ব, ঠিক আছে। এবং বসতির সংখ্যা 60% অফ কৃষিকাজে না, এটা হচ্ছে 75, অর্থাৎ সি। বার্জেসের তথ্য অনুসারে পৌর বসতির নকশা হবে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা, অর্থাৎ সিবি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সিবিডি, অর্থাৎ অপশন হবে বি। গ্রামীণ বসতি একটি উল্লেখযোগ্য সমস্যা। দেখ, গ্রামীণ বসতি ক্ষেত্রে বায়ু দূষণ, জল দূষণ কখনোই সম্ভব না, কারণ জলদূষণ হতে পারে, ইউট্রফিকেশন হতে পারে, বায়ু দূষণ এক্ষেত্রে অনেক গাছপালা থাকে তো গ্রামীণ বসতিতে সেভাবে বায়ু দূষণটা হয় না। বাসস্থান সংক্রান্ত এটাও হয় না। বস্তির সমস্যা এটা শহরের সব থেকে বেশি হয়। কিন্তু জাতিগত সমস্যা গ্রামীণ বসতি একটা অন্যতম সমস্যা বললেও আমরা বলতে পারি। পরবর্তী কোশ্চেন বলছে আবার জনঘনত্ব এবং রাজ্য। অতি নিবিড় জনঘনত্ব, তার মানে পশ্চিমবঙ্গ অতি নিবিড়। এক্ষেত্রে আমরা দেখবো একের বি, অর্থাৎ একটাই অপশন আছে একের বি, অর্থাৎ 26-এ অ্যান্সার হবে A। বাকি কোশ্চেন গুলো ম্যাচ হয়ে যাবে। এখানে একটা পিরামিড দিয়েছে যেখানে বলেছে ভারতের বয়স্ক পিরামিড, অবভিয়াসলি এটা বি হবে, কারণ ভারতের মাথা সবসময় সার্ভ হয়। পরবর্তী বলা হচ্ছে বিবৃতি এবং কারণ, যেখানে বলা হচ্ছে জলবিভাজিকা ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য অঞ্চলটি সামগ্রিক প্রাথমিক অনুসন্ধান, জরিপ কাজ, পরিমাপ, তথ্য সংগ্রহ প্রয়োজন। জলবিভাজিকা প্রকল্পের ক্ষেত্রে এটা ভুল। প্রয়োজন, তথ্য প্রয়োজন এরকম না। জলবিদ্যুৎ প্রকল্পে ভূমিক্ষয় নির্ধারণ করা হয়, বন্যা নিয়ন্ত্রণ, সুষ্ঠুভাবে সম্পদের কার্যকারিতা বাড়ানো সম্ভব, ঠিক। অর্থাৎ এখানে স্যাটিসফাই হচ্ছে ডি। ডি, এই ভুল আর সঠিক। সেচ খাল পদ্ধতি এটা হচ্ছে উত্তরপ্রদেশের অন্যতম পদ্ধতি। নলকূপ পদ্ধতি এটা হচ্ছে পাঞ্জাবের, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে একেরটা হচ্ছে সি, এর সি। চারেরটা হচ্ছে বি, একের সি, চারের বি, অর্থাৎ অপশন এ আমাকে স্যাটিসফাই করছে। লোহার অন্যতম আকরিক, লোহার আকরিক গুলো এখানে দেখতে হবে আমাদেরকে কি কি আছে। অর্থাৎ লোহার আকরিকের মধ্যে ম্যাগনেটাইট পড়ে, অ্যান্থ্রাসাইট পড়ে না, ব্রোনাইট পড়ে না, চ্যালকোসাইট পড়ে না, লিমোনাইট পড়ে, অর্থাৎ 1 এবং 4, অর্থাৎ অপশন হবে বি। প্রাকৃতিক গ্যাসের প্রধান ব্যবহার এক্ষেত্রে হচ্ছে পরিবহন ব্যবস্থা। এখন পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে অনেক সিএনজি ব্যবহার করছে, যেখানে ইলেকট্রিক ইভি গাড়িগুলো চলছে, সেক্ষেত্রে পরিবেশন দূষণ হয় না, এটা ইকো ফ্রেন্ডলি। সবুজ বিপ্লবের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? বলা হচ্ছে সবুজ বিপ্লব ঘটেছিল 60-এর দশকে, একদম ঠিক। সবুজ বিপ্লবের অন্যতম মুখ্য উপরে উচ্চফলনশীল বীজ, একদম ঠিক। কোনটি সঠিক? তাহলে 1 আর 2 সঠিক হচ্ছে, 1, 2 সঠিক। অপশন আমার এ হয়ে, আচ্ছা সবগুলিও সঠিক আছে। পরবর্তী অপশন টেস্ট করবো। সবুজ বিপ্লবের প্রভাবে ভারতের কৃষি জমি মৃত্তিকার গুণমান বৃদ্ধি পেয়েছে না, মৃত্তিকার গুণমান বৃদ্ধি পায়নি। তৈরি কৃষি জমিতে যন্ত্রের ব্যবহার হয়েছে না, পায়নি। অর্থাৎ 32 এ।
রেটন প্রথা, এটা বিশেষভাবে আর কি বলবো, রেটন প্রথা হচ্ছে ইস্যু চাষের সঙ্গে জড়িত। এবং এখানে বলা হয় ভারতে চিনির পাত্র কাকে বলা হয়, কোন রাজ্যকে বলা হয়। এক্ষেত্রে তোরা উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানা। পরবর্তীতে একটা বামস্তম্ভ রামস্তম্ভ যেখানে বলা হয়েছে মুম্বাই, নকশেবা, নকশেবা আমরা জানি হাইটেক বন্দর, পোর্ট ব্লেয়ার, কোচি, কোচি জানি আরব সাগরের রানী, অর্থাৎ অপশন সি আমরা স্যাটিসফাই হচ্ছে। নিচে একটা চিত্র দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ভেন ডায়াগ্রাম, যেখানে বলা হয়েছে একটা বড় সার্কেল, এটা এটা অভ্যন্তরীণ বাণিজ্য, তার পাশে একটা সার্কেল আছে সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য, তার পাশে একটা সার্কেল আছে সেটা আমদানি বাণিজ্য। এক্ষেত্রে আমাদের অপশনটা হবে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে, এটা হবে না, পাইকারি বাণিজ্য হবে না, খুচরো বাণিজ্য হবে না, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে আমাদের প্রথম স্কুলটা এইভাবে শেষ হলো। পরবর্তী স্কুলে আমরা চলে যাই। পরবর্তী স্কুলে বলা হচ্ছে ওয়েঙ্গা তার মতবাদে কোন পর্বতটি কথা উল্লেখ করেননি। অ্যাপ্লিসিয়ান করেছিলেন, স্ক্যান্ডিনেভিয়ান করেছিলেন, রকি আন্দিজ করেছিলেন, উড়াল পর্বতের কথা কিন্তু তিনি উল্লেখ করেননি। পরবর্তী বিবৃতি এবং দুটো বিবৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে ক্রিক অতি ধীর গতিতে পুঞ্জিতে স্থানান্তর করে, একদম ঠিক। ক্রমাহারে জল বরফের জল পরিণত হয় মৃত্তিকা এবং এগুলি অতি ধীরে ধীরে নেমে যায়, দুটোই ঠিক আছে, কিন্তু বিবৃতি টু বিবৃতি ওয়ান কে কখনোই ব্যাখ্যা করে না। পরবর্তী বলা হয়েছে নিচের কোন পদার্থ হিমবাহ বহন করে না, হিমবাহ বহনের জন্য বা হিমবাহ ক্ষয়ের জন্য অন্যতম প্রধান কিছু উপাদান হলো পাটন প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া। এবার হিমবাহের মধ্যে পলি থাকে, তিল থাকে, বালি থাকে, কিন্তু লোয়েস এটা হচ্ছে বায়ু ক্ষয় কার্য, অর্থাৎ লোয়েস এখানে উত্তর হবে, বহন করে না। কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা বলা হয় অপ্রবেশ্য, কারণ কার্স্ট অঞ্চলে কি হয়, কার্স্ট অঞ্চল যখন নিচে ক্ষয় করবে তখন ভৌম জলের যে লেয়ারটা থাকে বা অপ্রবেশ্য যে লেয়ারটা থাকে, যে লেয়ারের নিচে আর ক্ষয় করতে পারে না। এখানে তিনটে কোশ্চেন হয়, ক্ষয়ের শেষ সীমা বলা হয় সমুদ্র তলকে, ভৌম জলে ক্ষয়ের শেষ সীমা হয় নদীর তলদেশকে, অর্থাৎ এক্ষেত্রে আমাকে বলেছে কার্স্ট অঞ্চল, তাই উত্তরটা হবে নদীর নিম্নের অপবেশ্য শিলাস্তর। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বাধিক ঘনীভবন ঘটে, ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে সব থেকে বেশি ঘনীভবন লক্ষ্য করা যায়। ট্রোপোস্ফিয়ার না, স্ট্র্যাটোস্ফিয়ার না, স্ট্র্যাটোপয়েড, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার। সমুদ্রের দূরত্ব মাপা হয়, সমুদ্রের দূরত্ব দুটো কোশ্চেন হয়, সমুদ্রের দূরত্ব এবং সমুদ্রের গভীরতা। এখানে কেউ কনফিউশন আনবি না নিচের মধ্যে। সমুদ্রের দূরত্ব মাপা হয় মেনলি নটিক্যাল মাইল, আর সমুদ্রের গভীরতা মাপা হয় মেনলি ফ্যাদমে। এখানে বলা হবে, তুমি বলতে পারে এক ফ্যাদম সমান কত মিটার, কমেন্টে জানাবি আমাকে। শীতল এবং অধিক ঘনত্বের জল উষ্ণ জলের নিচে প্রবেশ করলে, শীতল জল এবং উষ্ণ জলের নিচে দেখ, এখানে একটা টেম্পারেচারের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। প্রবেশ করার পদ্ধতিকে কি বলা হয়, থার্মোক্লাইন আবর্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঊর্ধ্বমুখী আবর্ত, নিম্নমুখী আবর্ত হতে পারে, শীতল জলের ক্ষেত্রে একটা নিম্নমুখী আবর্ত হয়, কিন্তু এখানে আমার মনে হচ্ছে যেটা হবে থার্মোক্লাইন, ঘনত্বের জলের সঙ্গে উষ্ণ জলের নিচে। এই কোশ্চেনটা ঘোরাতো ঘনত্ব, তাহলে উত্তরটা হচ্ছে পিকনোক্লাইন, এখানে উত্তরটা হবে থার্মোক্লাইন। সমুদ্রের যে স্তরে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয়, সমুদ্রের যে স্তরে উষ্ণতার দ্রুত পরিবর্তন থার্মোক্লাইন বলা হয়। আরো হয় হ্যালোক্লাইন, লবণের পরিবর্তন, এবং আরেকটা হয় ঘনত্বের পরিবর্তন, অর্থাৎ টিকনোক্লাইন। পরবর্তী কোশ্চেনে হচ্ছে বলা হয়েছে ম্যাচিং করতে বলেছে, যেখানে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিটিডি, হ্যালোক্লাইন, আইসোহ্যালাইন। এক্ষেত্রে দেখবি এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা বা দুটো জিনিস জানা থাকবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সমুদ্রের প্রধান লবণ, হ্যালোক্লাইন হচ্ছে মানচিত্রের সমলবণতা রেখা, অর্থাৎ অপশন এ। ভারতের কোন রাজ্য উপকূল থেকে সর্বাধিক মোয়াজাইট পাওয়া যায়, কেরালা, গুজরাট না, তামিলনাড়ু না, কেরল। পরবর্তী কোশ্চেন, স্থলভাগ বিধৌ গভীর সমুদ্রমে চুন জাতীয় সিন্ধুকর্দ, আয়রন অক্সাইড, গভীর এ নীল টেরাপট সিন্ধুকর্দ 50%, অবশ্যই ঠিক, অর্থাৎ সি নম্বরটা। নেগেটিভ অবক্ষেপ কোথায় দেখা যায়, গভীর সমুদ্র হবে না, মহিষপান অঞ্চলে মূলত নেগেটিভ অবক্ষেপ লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন, বাসন্তের নির্দিষ্ট স্থানে সকল প্রজাতির জীবকে একত্রে কি বলা হয়, বাসন্তের সকল প্রজাতির জীব বায়ম বলা হয়। পরবর্তী, খাদ্য পিরামিডের ধারণা কে দিয়েছিলেন, বিজ্ঞানী ওডাম। লিন্ডেম্যান দিয়েছিলেন 10% সূত্র, ট্যান্সলে দিয়েছিলেন ইকোসিস্টেম, হেইকেল দিয়েছিলেন ইকোলজি। মেঘের জলকণা একে অপরের সাথে মিশে গেলে তো বৃষ্টির জলফোঁটা তৈরি হয়, মেঘের জলকণা, এটাকে বলা হয় সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। এবং আরেকটা রয়েছে হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি, যেখানে বলা হয় -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জল হচ্ছে অতি শীতল জলকণায় পরিণত হয়। জনসংখ্যা ভূগোলের যে শাখার মধ্যে অন্তর্ভুক্ত, এটা কি হবে, ভূমিরূপ বিদ্যা হবে না, জীববিদ্যা হবে না, রাজনৈতিক ভূগোল হওয়ার সম্ভাবনা একদম নয়। একটাই অপশন পড়ে থেকে সামাজিক ভূগোল, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে সামাজিক ভূগোল। মানুষের বসবাসযোগ্য অঞ্চলকে কি বলা হয়, মানুষের বসবাসযোগ্য বলা হয় অ্যাকুইম্যান। নন অ্যাকুইম্যান কি, যেখান থেকে মানুষ স্থানান্তর করে। নিম্নলিখিত কোন দেশটির জনঘনত্ব অত্যন্ত বেশি, জাপান হবে না, কানাডা হবে না, চীন হতে পারে, বাংলাদেশ হতে পারে, কিন্তু চীনের আয়তন অনেকটা বেশি, বাংলাদেশের আয়তন একদম কম, সেক্ষেত্রে জনঘনত্ব বেশি, একদম বাংলাদেশ, উত্তরটা ডি। জনসংখ্যা পিরামিড দ্বারা কোন বিষয়টি বোঝানো হয়েছে, জনসংখ্যা পিরামিড দ্বারা অবভিয়াসলি বয়স অনুযায়ী নারী পুরুষকে বোঝানো হয়েছে, অর্থাৎ এক সাইডে পুরুষ থাকে, এক সাইডে নারী থাকে, এক্স ওয়াই এবং ওয়াই অক্ষ। কোন নিচে কোন কারণটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর মানে তোকে টানবে, কিভাবে টানতে পারে, বেকারত্ব কখনোই টানে না। শিক্ষার সুযোগ হওয়ার সম্ভাবনা 90%, যুদ্ধ বিগ্রহ দুর্যোগ বিগ্রহ, অর্থাৎ শিক্ষার সুযোগ 100%, বি, অপশন বি। কোন দেশে অধিক
মধ্যবয়স্ক কর্মক্ষম জনসংখ্যা থাকলে সেই জনসংখ্যাকে অবশ্যই ডেভিডেন্ড বলা হয়। ডেভিডেন্ড অর্থাৎ কোনো কিছু থেকে প্রাপ্ত অর্থ। জনসংখ্যা পরিবর্তন হবে না, প্রাকৃতিক বৃদ্ধি হবে না, জনঘনত্ব হবে না, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে সি, জনসংখ্যা ডেভিডেন্ড। ভারতের সরি, জনসংখ্যার দিক দিয়ে 22 নম্বর কোশ্চেন, জনসংখ্যার দিক দিয়ে ব্লু বানানা কোন অঞ্চলকে বলা হয়? দক্ষিণ পূর্ব এশিয়া নয়, এশিয়া সাইবেরিয়া অবশ্য একদমই নয়, নীলনদ নয়, উত্তর পশ্চিম ইউরোপ, অর্থাৎ অপশনটা হবে বি। জনাকীর্ণতা সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি, একদম ঠিক। ওভার পপুলেশন, জনবিরলা সম্পদের তুলনায় জনসংখ্যা, একদম ঠিক। আন্ডার পপুলেশন, পরিব্রাজনে পুশ ফ্যাক্টর, বেকারত্ব, পরিব্রাজনে পুল ফ্যাক্টর, চিকিৎসা এবং শিক্ষার সুযোগ, অর্থাৎ এক ঠিক দুই ঠিক। পুল ফ্যাক্টর টানবে তোকে, শিক্ষার সুযোগ অর্থাৎ চার ঠিক, অর্থাৎ এক দুই চার, এক দুই চার, এক দুই চার। এক্ষেত্রে এক দুই চার একটা তো অপশন নয়, সেক্ষেত্রে উত্তরটা ভুল আছে এখানে। সবকটি ঠিক বা এক দুই চার ঠিক, তিন ভুল। এক্ষেত্রে আমার মনে হয় সবকটি উত্তর ঠিক। হ্যাঁ, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড ত্রিভুজ আকার হওয়ার জন্মহার বৃদ্ধি এবং কর্মক্ষম মধ্যবয়স্ক, একদম ঠিক এটা। পরবর্তী মৃত্যু হার আচ্ছা, অর্থাৎ অর্থাৎ অপশন বি, জন্মহার বৃদ্ধি এবং কর্মক্ষম মধ্যবয়স্ক জনসংখ্যা অধিক। পরবর্তী সেন্সাস, এক্ষেত্রে বলা হয় সেন্সাস জনসংখ্যার গণনার পদ্ধতি, অর্থাৎ একেরটা হবে দুই, একের দুই, একের দুই, একের দুই, সবটা অপশনেই আছে। পরবর্তী টেস্ট করব, জনঘনত্ব, মোট জনসংখ্যা মোট ক্ষেত্রফল, একদম ঠিক। মানুষ শ্রমের অনুপাত, মোট কার্যকর জমি, অর্থাৎ অপশন বি। অপশন বি হবে আমার রাইট। ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে কম? জানি আমরা প্রত্যেকে, অরুণাচল প্রদেশ। বিগত কয়েক দশকে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে ভৌমজলের ভান্ডার অত্যন্ত দ্রুত হারে বেড়ে যাচ্ছে, কমছে। দ্রুত হারে কমে যাওয়ার পিছনে পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গার নাম থাকলে সবুজ বিপ্লবের সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। তাহলে অপশনটা হবে সি। ভারতের বিখ্যাত ম্যাঙ্গানিজ বলয়, কেওনঝড়, সুন্দরগড়, কোরাপুট, নাগপুর, ভাটার হবে না, বল্লারি সীমাগ হবে না, অর্থাৎ কেওনঝড়, সুন্দরগড় এবং কোরাপুট। ভাদালা কোন প্রকার বিদ্যুৎ? ভাদালা সবসময় সৌর বিদ্যুৎ। এবং তোরা বল আমাকে, ভাদালা কোন রাজ্যে অবস্থিত? কোন কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত করা হয়? অ্যান্থ্রাসাইট হবে না, লিগনাইট সম্ভব নয়, অর্থাৎ অপশনটা হবে বি। সবুজ বিপ্লবের ক্ষেত্রে সর্বাধিক ক্ষতিকর প্রভাব, সবুজ বিপ্লব কোনটা বেশি করবে? কৃষকের আয় হ্রাস করবে না, কৃষকের আয় বৃদ্ধি করবে। কম উৎপাদন অত্যাধিক বৃদ্ধি পাওয়ার দাম কম না। ঋণ প্রকল্পে সবুজ বিপ্লবের সঙ্গে গমের একটু পরবর্তীকালে যোগ আছে। সবুজ বিপ্লবের সঙ্গে অত্যাধিক বৃদ্ধি পাওয়ার দাম কম পাবে। ক্ষতিকর প্রভাব নয়। ঋণ প্রকল্পে আসল নয়, জমির লবণাক্ত বৃদ্ধি পাবে, অবশ্যই ক্ষতিকর প্রভাবে জমির লবণাক্ত বৃদ্ধি পায়। ভারতের টি বোর্ড কলকাতা, ভারতের চা গবেষণাগার জোরহাট, ভারতের পাট গবেষণাগার ব্যারাকপুর, ভারতের ইক্ষু গবেষণাগার নিউ দিল্লি। অর্থাৎ এক্ষেত্রে দেখ, টি বোর্ড ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ 4 নম্বরটা হবে ভুল। সি। তোরা আমাকে বল, ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত? পরবর্তী কোশ্চেন, ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাকে ভারতের জীবন রেখা বলা হয়, অবভিয়াসলি হচ্ছে ডি। অর্থাৎ রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয়, আর জাতীয় জীবন রেখা বলা হয় জলপথকে। এখানে বলা হচ্ছে ভারতের জীবন রেখা। সোনালী চতুর্ভুজ ভারতের পরিবহন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ কি করে? সোনালী চতুর্ভুজ 4টা মেট্রোপলিটন শহরকে যোগ করেছে, কি কি? দিল্লি, কলকাতা, চেন্নাই, মহারাষ্ট্র, অর্থাৎ প্রধান মেট্রোপলিটন শহরকে যুক্ত করেছে। ভারতে বর্তমানে পূর্বে তাকাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পূর্বে তাকাও নীতি গ্রহণ করার পিছনে কি কারণ রয়েছে? অর্থাৎ পূর্ব দিকের দেশগুলি অত্যন্ত উন্নত অর্থনীতিতে, পূর্বের দেশগুলি বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল, পূর্বের দেশগুলি প্রাকৃতিক সম্পদের পরিমাণ প্রচুর, পূর্বের দেশগুলি বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা সব থেকে উজ্জ্বল।